নমস্কার। ঢাল তলোয়ার চ্যানেল থেকে আবার বলছি। আজ একটু অন্য বিষয় নিয়ে কথা বলবো। আজকের বিষয়টা আমি ভেবে নিয়েছি সেটা হলো যে একটা এখন তো পরপর নতুন রকমের নিউজ আসছে। একটি খবর, যে খবরটা মোটামুটিভাবে একটু সাড়া ফেলে দিয়েছে, সেটা হলো যে আরজি করে যে ডাক্তার খুন হয়েছিলেন, সেই ডাক্তারের মা, মানে সেই ভদ্রমহিলা ডাক্তারের মা, সে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি দলে সে নিজেকে অন্তর্ভুক্ত করার, এবং তার ইচ্ছা আছে সেখান থেকে, পানিহাটি থেকে সে দাঁড়াবার ইচ্ছাও পোষণ করেছে। এই খবরটা আসা মাত্রই আমি ফেসবুকে দেখছিলাম বিভিন্ন জায়গায় যে এটা নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে, এবং বহু মানুষ এই ভদ্রমহিলার এরকম একটা ডিসিশনে কটূক্তিও করছেন। কারণ যে বিজেপির মতো একটা দলে, মানুষের ভাবনা হচ্ছে বিজেপির মতো একটা দলে উনি কেন নিজেকে অন্তর্ভুক্ত করতে চাইলেন। এখন বিষয়টা হচ্ছে, এক কথায় এইভাবে বলে দেওয়া যায় যে ভারতের নাগরিক হিসাবে কে কোন দল করবে, কে কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করবে, এটা তার নিজস্ব ব্যক্তিগত অধিকার, এ কথাটা বলে দেওয়া যায়। আমি শুধু এটুকুতে থাকছি না। প্রথমত কথা হচ্ছে, যারা কটূক্তি করছেন বা যারা বলতে চাইছেন যে এটা উনি ঠিক করলেন না, তারা কেন বলছেন? প্রথমত কথা হচ্ছে, যে ব্যাপক আন্দোলন, আরজি করের এই খুন নিয়ে যে ব্যাপক আন্দোলন তৈরি হয়েছিল, সে আন্দোলন শুধুমাত্র যে আমাদের পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ ছিল তা নয়, সারা ভারতবর্ষ শুধু নয়, তা পার করে, সমুদ্র পার করে সেটা সে বিদেশেও সেই আন্দোলনের একটা ঝাঁজ এসেছিল, আমরা সেটা প্রত্যক্ষ করেছি। দ্বিতীয়ত কথা, এই আন্দোলনটাকে বলা হয়েছিল গণ আন্দোলন। অর্থাৎ গণ আন্দোলন বলতে এটাকে কোনো রাজনৈতিকভাবে কোনো মেরুকরণ দেওয়ার কেউ চেষ্টা করেনি বলেই এটা বলা হয়েছিল। মোটামুটি এটা ঘোষিত ছিল। কিন্তু এটাও ঘটনা যে দেখা গেছে যে এই আন্দোলনটা, আরজি করের যে আন্দোলনটা হয়েছে, যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে, সেই প্রতিবাদে বিশেষত বাম সমর্থিত মানুষজনই সবচেয়ে বেশি ছিল, এটা বলে দেওয়া যায়। এখন ব্যাপার হলো, সেই আন্দোলনে আমিও যেমন, সেইখানে রাত জাগার যে আন্দোলন, তাতে আমিও নিজে অংশগ্রহণ করেছিলাম, এরকম বহু মানুষই করেছিল। এটা তো একটা ধিক্কার, অবশ্যই ধিক্কার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এটাও ঘটনা যে এই ডেড বডিটা যখন বার করে নিয়ে যাচ্ছে, তখন সিপিএম থেকে, যিনি এবার উত্তরপাড়ায় প্রার্থী হয়েছেন, মীনাক্ষী, তিনি একদম প্রথমেই গিয়ে এই গাড়িটাকে আটকাবার চেষ্টা করেছেন, এবং আমরা দেখেছি তারপর কিভাবে কি হলো, সেটা নিয়ে আমি আর এখন কথা বলছি না। তারপরে দেখেছি এটা সিবিআইয়ের হাতে চলে গেল, এবং সিবিআই তারপরে সেটা ইনভেস্টিগেশন করলেন ইত্যাদি, এবং কোনো একজন সিভিক ভলেন্টিয়ার এই কেসটাতে এখনো পর্যন্ত জেলে আছে, বিচার পর্ব শেষ হয়নি। এখন ব্যাপারটা হলো এইরকম যে এই যে এত কিছু হলো, এবং সত্যি তাই যে বাম সমর্থিত মানুষজন বা ছেলেমেয়েরা সবচেয়ে বেশি এটা নিয়ে সোচ্চার হয়েছেন, এ বিষয়ে নিশ্চিত। কিন্তু তারপরেতে কিভাবে এই ভদ্রমহিলা বিজেপিতে যায়, কারণ বিজেপিতে যাওয়া নিয়ে তাদের বক্তব্য হচ্ছে এইখানে যে সিবিআইয়ের কাছ থেকেও বিচারটা ঠিক হয়নি। এবং এখন আমরা সবাই জানি প্রায় সিবিআই যে তোতা পাখি হয়ে গেছে,
তা সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে কেন তিনি বিজেপিতে যাবেন, কেন তিনি বিজেপির হয়ে টিকিট চাইবেন এবং নিজে উদ্যোগী হয়ে টিকিট চেয়েছেন, এটা নিয়েই মানুষের একটা সমস্যা। এবার আমি একটু অন্য কথায় আসছি। আমার কাছে একটা প্রশ্ন বড় হয়ে উঠেছে, আপনাদেরও হওয়া উচিত, যে আচ্ছা ভাবুন, এই ভদ্রমহিলা, সে তার ডাক্তার সন্তান, এরকম একটি সন্তান যে বলা যেতে পারে এটা একটা প্রাইস ইস্যু, সেরকম একটি সন্তানকে সে হারালো। কিভাবে হারালো তা আবার? অত্যন্ত অমানবিকভাবে সে খুন হলো, সম্ভবত ধর্ষণও হয়েছে এবং ভয়ানক অত্যাচার হয়েছে। তারপরেতে কত কি ঘটে গেল এবং এই ভদ্রমহিলা বিচার পাননি, বা এই দম্পতি, এই ডাক্তারের মা বাবা, এরা কেউ বিচার পাননি, সোজা কথা। এবং এটা এই ভদ্রমহিলা বিচার পেলেন না এবং আজকে দাঁড়িয়ে এই ভদ্রমহিলা সিদ্ধান্ত নিচ্ছেন যে তিনি বিজেপির টিকিটে দাঁড়াবেন বা বিজেপির হয়ে কাজ করবেন। প্রশ্ন হচ্ছে এইখানে কেন? আচ্ছা, এটা তো ঘটনা যে এই ভদ্রমহিলার মধ্যে বিবেক আছে, নেই যে না তা তো না। এই ভদ্রমহিলা সেদিনকে যারা আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের সঙ্গে সে তো আন্দোলনকারীদের কাছে সে তো কৃতজ্ঞ ছিলই। হঠাৎ এইভাবে একটা ডিসিশন নিল কেন? প্রশ্ন কিন্তু এখানে। এবং শুধু তাই না, উনি কিন্তু সরাসরি সিপিএমের বিরুদ্ধে কথা বলেছেন। এখানে একটা বড় প্রশ্ন। আমরা কতটুকু জানি? আমরা যা যা হয়েছে, খুন হয়েছে, এগুলো জেনেছি, সবই ওই খবর ইত্যাদির মাধ্যমে শুনেছি। আমরা তারপরে জেনেছি যে কেসটা সিবিআইয়ের কাছে গেছে। সিবিআইয়ের কাছে যাওয়া মানে সিবিআই ইনভেস্টিগেশন করেছে। সিবিআই ইনভেস্টিগেশন করার পর চার্জশিট জমা দিয়েছে এবং তারপরে ব্যাপারটা চলে গেছে কোর্টের কাছে। কোর্ট যে প্রমাণ চায়, যে দেখতে পায় না, যে প্রমাণ চায়, প্রমাণ কে দেবে? প্রমাণ তো দেবে সিবিআই। আর সিবিআইয়ের কাছে সমস্ত তথ্য সিবিআই ইনভেস্টিগেশন করে বার করবে। আমরা এটাও দেখেছি যে মাননীয় অ্যাডভোকেট বিকাশ ভট্টাচার্য এই কেসটা নিয়ে কিন্তু লড়াই করেছিলেন প্রথম দিকে, তারপরে কিন্তু তিনি ছিলেন না। আচ্ছা, এই যে কোর্ট চত্বরে কি কি ঘটেছে, বা কোর্টের কাছে কি কি পেশ করা উচিত, সিবিআইয়ের কাছে কি কি দেওয়া উচিত, সিবিআই কি কি পেশ করবে, এগুলো কিন্তু স্বাভাবিক সাধারণ জনগণ কিছু আমরা জানি না। এখান থেকে একটা প্রশ্ন উঠে আসছে যে এই ভদ্রমহিলা অবশ্যই সিবিআই বিরোধী, কিন্তু এই ভদ্রমহিলা হঠাৎ করে সিপিএমের বিরোধী হলেন কেন? এই ভদ্রমহিলা সরাসরি সিপিএমের বিরুদ্ধে কথা বলে ফেললেন কেন? এখানে একটা প্রশ্ন। আচ্ছা, এই ভদ্রমহিলা, তার তো একটা কনসায়েন্স আছে, সেখান থেকে তিনি হঠাৎ করে সিপিএমের বিরুদ্ধেই বা বলবেন কেন? এই ভদ্রমহিলা তো নিঃসন্দেহে শোকাহত, কিন্তু তার মানে তো এই নয় যে তিনি উন্মাদ হয়ে গেছেন। তিনি এইখানে দাঁড়িয়ে হঠাৎ করে সিপিএমের বিরুদ্ধে বললেন কেন? এখানে আমার একটা প্রশ্ন আছে। 34 বছরের রাজত্বে আমরা দেখেছি কিন্তু যে সিপিএম আজকে যেখানে এসে দাঁড়িয়েছে, সিপিএমের প্রতি কিন্তু পশ্চিমবঙ্গের কমন পিপলের কিন্তু ভরসা নেই। ভরসা নেই কেন? সিপিএমের প্রতি আর ভরসাটা কেন নেই? সিপিএম কোন জায়গা থেকে কিভাবে গোপনীয়ভাবে কিছু করতে পারে কিনা সেটা ওই ভদ্রমহিলাই বলতে পারবেন, আমরা বলতে পারবো না। আমরা ভেবে নিলাম যে উনি অন্যায় করছেন। এইটা কি ঠিক? উনি কোন রাজনীতিতে যাবেন, যেমন বিজেপি রাজনীতিতে যাওয়াটা আমারও তো পছন্দ না, কিন্তু এটা ওনার অধিকারের মধ্যে পড়ে। আমি এইটুকু বুঝতে পারি যে এই ভদ্রমহিলা বা এই পরিবার এটা বুঝতে পেরেছেন যে ইনফ্লুয়েন্সিয়াল না হতে পারলে
বিচার পাওয়া যাবে না। উনি তৃণমূল বিরোধী, এটা তো একেবারেই পরিষ্কার, কারণ ওনার সমস্ত লড়াইটাই তৃণমূলের বিরুদ্ধে গেছিল। তাহলে উনি কোথায় যাবেন? কোথায় গেলে উনি ইনফ্লুয়েন্সিয়াল হতে পারবেন? কোনো একটা জায়গায় কোনো কোনো বিষয়ে ওনার সিপিএমের ওপর একটা খামতি আছে। আবার এটাও ঠিক কথা যে সিপিএমকে তিনি শূন্য মনে করতে পারেন। সেই কারণেই কি তিনি ইনফ্লুয়েন্সিয়াল হবার জন্য বা ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটিদের সাথে খুব কাছাকাছি থাকার জন্য বা ওইভাবে সে কোনোভাবে সে বিচারটাকে আরও বেশি ত্বরান্বিত যাতে করা যায়, সেইটা করার জন্যই কি তিনি বিজেপিতে যোগদান করলেন? প্রশ্ন হচ্ছে এইখানে। দেখুন, আজকের দিনে কিন্তু এটা খুব পরিষ্কার যে কোনো মানুষ যদি এখন যদি কেউ যদি থানায় গিয়ে কোনো একটা ব্যাপারে একটা সামান্য একটা ডায়েরি করতে চায়, তাকে পাত্তা দেয় না। পুলিশ তাকে পাত্তা দেয় না। আমরা কোনো জায়গাতে দেখুন কোনো কিছু পাওয়া যায় না। আপনারা সামান্য এই আমি এটা নিয়ে পরে একটা করব। আরজি করে আবার একটা মৃত্যু ঘটলো এবং সেটাও অত্যন্ত আ অমানবিক মৃত্যু। যেখানে নাকি ওই ভদ্রলোক তার বাচ্চাকে আর তার ওয়াইফকে লিফট থেকে কোনোমতে বার করে দিতে পেরেছে এবং তারপর নিজে আটকে গেছেন লিফটে এবং কীভাবে সে ঘটনাটা ঘটলো তার পিতা বহুবার বহু মানুষের কাছে গিয়ে বলছেন তালাটা খোলার ব্যাপারে, দমকলের সাহায্য নেবার ব্যাপারে এবং সেখানে দেখা যাচ্ছে যে উনি অভিযোগ করেছেন যে কানে ইয়ারফোন লাগিয়ে মোবাইলে হয় কথা বলছেন, নয় কিছু শুনছেন, কিন্তু মানুষ তাকে গুরুত্ব দিচ্ছেন না, উল্টে তাকে ধমক দিয়েছেন। এরা কারা? এরা কিন্তু নিচুতলার কর্মী। এই নিচুতলার কর্মী সরকারি বিধি ব্যবস্থায় নিচুতলার কর্মী যারা, তাদের ব্যবহার তো ভয়ঙ্কর। আর উঁচুতলার কর্মীরা তো আপনার দিকে তাকাবেই না। যদি আপনি ইনফ্লুয়েন্সিয়াল না হন, তাদের কাছে তো পৌঁছাতেই পারবেন না। সেই কারণেই কি ভদ্রমহিলা বেছে নিলেন যে কিছুটা ইনফ্লুয়েন্সিয়াল যাতে হওয়া যায় বা ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটিসদের খুব কাছাকাছি থাকা যায় বা বিজেপিতে যাওয়ার পর যদি তার ফাইলটা সেভাবে আরেকবার দেখা হয়, যদি এই মেয়েটির বিচার পাওয়া যায়, কারণ সিপিএমকে সে বিশ্বাস করতে পারছে না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এবং সিপিএম শূন্য এটাও তিনি বুঝতে পারছেন। আমার মনে হচ্ছে আপনারাও ভাববেন, কটূক্তি করা যাবে না, কটূক্তি না করাই ভালো, কারণ বাস্তব কিন্তু অন্য কথা বলে। আর আজকের দিনে এই আদর্শ, নীতিবোধ, এর থেকেও কিন্তু বাস্তব কিন্তু অনেক ভয়ঙ্কর। বাস্তব কিন্তু আপনাকে ঠিক জায়গায় কান ধরে নিয়ে চলে আসবে। আজকে এই পর্যন্তই বললাম। আপনারা ভাববেন, আপনারা ভেবে এটা নিয়ে আলোচনা করবেন, বলবেন। নমস্কার।